জনমানবহীন রাস্তা, অথচ শান্তির সময় এই রাস্তা গম গম করে। আমার গা ছমছম করতে লাগলো। দুদিকের দোকানপাট বন্ধ, বসতবাড়ির দেউড়ি বন্ধ। বাসিন্দারা সব পালিয়েছে, না ঘুপটি মেরে দেয়ালের সঙ্গে মিশে গিয়েছে বুঝবার উপায় নেই। যে কুকুর বেড়াল বাদ দিয়ে কাবুলের রাস্তায় কল্পনা করা যায় না, তারা সব গেল কোথায়? যেখানে গলি এসে বড় রাস্তায় মিশেছে, সেখানে ডাইনে বায়ে উঁকি মেরে দেখি একই নির্জনতা। এসব গলি শীতের দিনেও কাচ্চা বাচ্চার চিৎকারে গরম থাকে। মানুষের কানের তো কথাই নেই, বরফের গাদা পর্যন্ত ফুটো হয়ে যায়। এখন সব নিঝুম, নীরব। গলিগুলোর চেহারা এমনিতেই নোংরা থাকে। এখন জনমানবের আবরণ উঠে যাওয়াতে যেন সম্পূর্ণ উলঙ্গ হয়ে সর্বাঙ্গে ঘা পাঁচড়া দেখাতে আরম্ভ করেছে। শহরের উত্তর প্রান্ত, পর্বতের সানুদেশ। মৌলানার বাড়ি এখনও বেশ দূরে। বাচ্চার একদল ডাকাত এদিকে আক্রমণ করেছিল। তারা সব পালিয়েছে, না আড়ালে বসে শিকারের অপেক্ষা করছে, কে জানে। হঠাৎ দেখি দূরে এক রাইফেলধারী আমার দিকে এগিয়ে আসছে। ডাইনে বাঁয়ে গলি নেই যে ঢুকে পড়ব, দাঁড়িয়ে অথবা পিছনে ফিরে লাভ নেই। আমি তখন মামুলি পাখি মারা বন্দুকের পাল্লার ভেতরে এগিয়ে চললুম। মনে হলো রাইফেলধারীও আমাকে দেখতে পেয়েছে, কিন্তু আমাকে হাতিয়ারবিহীন দেখে কাঁধে ঝোলানো রাইফেল হাতে তোলার প্রয়োজন বোধ করেনি। দুজন মুখোমুখি হলুম। সে একবার আমার মুখের দিকে তাকালোও না। চেহারা দেখে বুঝলুম সে গভীর চিন্তায় মগ্ন। তবে কি আমারই মতো কারো সন্ধানে গিয়েছিল? নিরাশ হয়ে ফিরেছে? কে জানে কি। মৌলানার বাড়ি গলির ভেতর। সেখানে পৌঁছানো পর্যন্ত দ্বিতীয় প্রাণের সঙ্গে সাক্ষাৎ হলো না। কিন্তু এবারে নতুন বিপদ। দরজায় কড়া নেড়ে নেড়ে হাতে কড়া পড়ে গেল, কোনো সারা শব্দ নেই। তবে কি মৌলানারা কেউ নেই? অথবা শেষ শীতের দরজা জানালা সব কিছু বন্ধ বলে কড়া নাড়া, আমার চিৎকার কিছুই তাদের কানে পৌঁছচ্ছে না? কতক্ষণ ধরে চিৎকার চেঁচামেচি করেছিলাম বলতে পারবো না। হঠাৎ আমার মনে আরেক চিন্তার উদয় হলো। মৌলানা যদি গুম হয়ে গিয়ে থাকেন আর তার বউ বাড়িতে খিল দিয়ে বসে আছেন, স্বামীর গলা না শুনলে দরজা খুলবে না, অথবা একা থেকে থেকে ভয়ে মূর্ছা গেছেন। আমার গলা থেকে বিকৃত চিৎকার বেরোতে লাগলো। নিজের নাম ধরে পরিচয় দিয়ে চেঁচাচ্ছি। মনে হচ্ছে আমার গলা নয়, আমার নাম নয়। হঠাৎ শুনি মেয়াও, জিয়াউদ্দিনের বেড়াল, আর সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। মৌলানা চোখ ফোলা, গাল এমনিতেই ভাঙা, আরও বসে গিয়েছে। দুদিনে 10 বছর বুড়িয়ে গিয়েছেন। বললেন পরশুদিন প্রথম গোলমাল শুরু হতেই চাকরকে টাঙ্গা আনতে পাঠিয়েছিলেন, সে এখনও ফেরেনি। পাড়ার আর সবাই পালিয়েছে। ইতোমধ্যে বাচ্চার সেপাই দুবার এই রাস্তা দিয়ে নেমে এসে দুবার হেঁটে গিয়েছে। স্বামী স্ত্রী আল্লাহর হাতে যান সঁপে দিয়ে ডাকাতের হানার অপেক্ষায় করছিলেন। সে তো হলো, কিন্তু এখন চলো। এই নির্জন ভুতুরে পাড়ায় আর এক মুহূর্ত থাকা নয়। তখন মৌলানা যা বললেন তা শুনে বুঝলুম এ সহজ বিপদ নয়। তার স্ত্রী আসন্ন প্রসবা। আমার বাড়ি পর্যন্ত হেঁটে যাবার মতো অবস্থা হলে তিনি বহু পূর্বেই চলে আসতেন। আমি বললুম তাহলে আর বসবো না, টাঙ্গার সন্ধানে চললুম। শহরে ফিরে এসে পাক্কা 2 ঘন্টা এই আস্তা বলে সে বাগিখানায় অনুসন্ধান করলুম। একটা ঘোড়া দেখতে পেলুম না। শুনলুম ডাকাত এবং রিকুইজিশনের ভয়ে সবাই গাড়ি ফেলে ঘোড়া নিয়ে পালিয়েছে। এখন উপায়? একমাত্র উপায় আব্দুর রহমানের গায়ের জোর। সে মৌলানার বউকে কোলে কাঁধে করে বাড়ি নিয়ে আসতে পারবে নিশ্চয়ই। কিন্তু না, এতে কোনো কিন্তু নেই, রাজি করাতেই হবে। কিন্তু বাড়ি ফিরে যে নয়নাভিরাম দৃশ্য দেখলুম, তেমনটা জীবনে আর কখনো দেখিনি। আমার আঙিনা যেন শান্তিনিকেতনের লাইব্রেরির সামনের গৌর প্রাঙ্গণ। বেনওয়া সাহেব আর মৌলানা নিত্যকার মতন দাঁড়িয়ে গল্প করছেন। আব্দুর রহমানও সসম্ভ্রম গলা খাঁকারে দিয়ে বুঝালো পুরা বাঁধকে জানা না হ্যায়। জিয়াউদ্দিন বললেন যে আমি চলে আসার ঘণ্টাখানেক পরেই নাকি তার চাকর টাঙ্গা নিয়ে উপস্থিত হয়। আনন্দের আতিশয্যে প্রশ্ন পর্যন্ত জিজ্ঞেস করলুম না এই দুর্দিনে সে টাঙ্গা কোথায় পেল। তারপর তাকিয়ে দেখি বেনওয়া সাহেবের গালে 2 দিনের দাড়ি, কোট পাতলুন দুমড়ানো, চেহারা অধৌত। ভদ্রলোক ফরাসি, হামেশাই ফিটফাট থাকেন। শান্তিনিকেতনের সবাই জানে যে বিদেশিদের মধ্যে একমাত্র তিনিই বাঙালি ফিটবাবুর মতো ধুতি কুঁচিয়ে পড়তে জানতেন। শুধু তাই নয়, বাঁ হাত দিয়ে কোচটি টেনে নিয়ে খানিকটা উঁচুতে তুলে দরকার হলে হনহন করে হাঁটতেও পারতেন। বললেন পরশুদিন টাঙ্গা ফরাসি লিগেশনে পৌঁছতে পারেনি। লিগেশন শহরের উত্তর দিকে বলে পাগলা জনতা উজিয়ে গাড়ি খানিকটা চলার পর গাড়ি গাড়োয়ান দুজনেই দিশেহারা হয়ে যায়। শেষটায় গাড়োয়ান সাহেবের কথায় কান না দিয়ে সোজা গ্রামের রাস্তা ধরে পূব দিকে 3 মাইল দূরে নিজের গাঁয়ে উপস্থিত হয়।
সাহেব 2 রাত্রির একদিন গরিব চাষার গোয়াল ঘরে আর না কোথাও লুকিয়ে কাটিয়েছেন। 2-4 ঘন্টা অন্তর অন্তর নাকি গারোয়ান আর তার ভাই বেরাদার গলার উপরে হাত চালিয়ে সাহেবকে বুঝিয়েছে যে কাবুল শহরের সব ফিরিঙ্গিকে জবাই করা হচ্ছে। বেনোয়া সাহেব ভালো সাহিত্যিক, কাজেই বর্ণনাটা দিলেন বেশ রসিয়ে রসিয়ে। আপন দুশ্চিন্তা উদ্বেগটা ঢেকে চেপে কিন্তু চেহারা দেখে বুঝতে পারলুম যে 1914 থেকে 18 সালের লড়াইয়ের অভিজ্ঞতার তুলনায় এই অভিজ্ঞতার মূল্য তিনি কিছু কম দেননি। মৌলানা বললেন, সাহেব বড় বেঁচে গেছেন। গায়ের লোক যে আপনার গলা কেটে গাজী হবার লোভ সংবরণ করতে পেরেছে, সেই আমাদের পরম সৌভাগ্য। বেনোয়া বললেন, চেষ্টা হয়নি কিনা বলতে পারবো না। যখনই দেখেছি 2-3 জন মিলে ফিসফিস করছে, তখনই সন্দেহ করেছি আমাকে নিয়েই বুঝি কথাবার্তা হচ্ছে। কিন্তু আমার বিশ্বাস বাড়িওয়ালা আমাকে অতিথি হিসেবে ধরে নিয়ে আমার প্রাণ বাঁচানো নিজের কর্তব্য বলে বিবেচনা করে আর 5 জনকে ঠেকিয়ে রেখেছিল। আমি বললুম, আমি কাবুলের গায়ে 1 বছর কাটিয়েছি। আমার বিশ্বাস কাবুল উপত্যকার সাধারণ চাষা অত্যন্ত নিরীহ, পারতপক্ষে খুন খারাপই করতে চায় না। বেনোয়া সাহেবের বেশভূষা পরিবর্তন করে আপন লিগেশনে চলে গেলেন। আমি মৌলানাকে বললুম, দেখলে ফরাসি, জার্মান, রুশ, তুর্ক, ইরানি, ইতালি সবাই আপন লিগেশনে গিয়ে আশ্রয় নিচ্ছে, শুধু তোমার আমার কোথাও যাবার জায়গা নেই। মৌলানা বললেন, ব্রিটিশ লিগেশন ব্রিটিশের জন্য, বাংলা কথা, যদিও তৈরি ভারতীয় অর্থে, চলে ভারতের পয়সায়। ইস্তক হিজ ব্রিটানিক ম্যাজেস্টিক মিনিস্টার লেফটেন্যান্ট কর্নেল স্যার ফ্রান্সিস হামফ্রিস নুন খান ভারত সরকারের। আমি বললুম, বিস্তর নুন, মাসে 3-4 হাজার টাকার। দুজনই এক বাক্যে স্বীকার করলুম যে পরাধীন দেশের অবমাননা লাঞ্ছনা বিদেশে না গেলে সম্যক হৃদয়ঙ্গম হয় না। জার্মান কবি গ্যাটে বলেছেন, যে বিদেশ যায়নি সে স্বদেশের স্বরূপ চিনতে পারেনি। 4 দিন অরাজকতার ভেতর দিয়ে কাটল। কনফুৎসিয় বলেছেন, বাঘ হতে ভয়ঙ্কর কুরাজার দেশ। আমি মনে মনে বললুম, তারও বাড়া হবে ডাকু পরে রাজবেশ। আমানুল্লাহ বসে আছেন আর্কের ভেতর। তার চেলা চামুন্ডারা শহরের লোককে সাধ্য সাধনা করছে বাচ্চার সঙ্গে লড়াই করার জন্য। কেউ কান দিচ্ছে না। শহর চোর ডাকাতে ভর্তি। যেসব বাড়ি পাকাপোক্ত মাল দিয়ে তৈরি নয়, সেগুলো লুট হচ্ছে। একটুখানি নির্জন রাস্তায় যাবার জো নেই। ওভারকোটের লোভে শীত কাতুরে ফিচকে ডাকাত সব কিছু করতে প্রস্তুত। টাকার চেয়েও ডাকাতের লোভ ওই জিনিসের ওপর, কারণ টাকা দিয়েও কোনো কিছু কেনার উপায় নেই। হাট বসছে না বলে দুধ, মাংস, আলু, পেঁয়াজ কিছুই কেনা যাচ্ছে না। গম ডালের মুদিও গ্যাঁট হয়ে বসে আছে দাম চড়বার আশায়। কাবুল শহর নাকি বাকি দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। শ্বেতাঙ্গরা রাস্তায় বেরুচ্ছে না। একমাত্র রুশ পাইলটরা নির্ভয়ে শহরের মাঝখান দিয়ে ভিড় ঠেলে বিমান ঘাঁটিতে যাওয়া আসা করছে। হাতে রাইফেল পর্যন্ত নেই, কোমরে মাত্র একটি পিস্তল। কিন্তু সবচেয়ে আশ্চর্য হলুম খাস কাবুলি বাসিন্দাদের ব্যবহার দেখে। রাইফেল ঝুলিয়েছে কাঁধে, বুলেটের বেল্ট বেঁধেছে কোমরে, কেউ পড়েছে আড়াআড়ি করে পৈতের মতো বুকের ওপরে, কেউ বা বাজুবন্ধ বানিয়ে বাহুতে, কেউ কাঁকন করে কবজিতে, 2-1 জন মল করে পায়ে। যে অস্ত্র বিদ্রোহী নরঘাতক দস্যুর বিরুদ্ধে ব্যবহার করার জন্য দিন আফগানিস্তান নিরন্ন থেকে ক্রয় করেছিল, সে আজ অলংকার রূপে ব্যবহৃত হলো। কিন্তু আশ্চর্য, নগরী রক্ষা করতে এদের বিন্দুমাত্র উৎসাহ নেই। দস্যু জয়লাভ করলে লুণ্ঠিত হবার ভয় নেই। প্রিয়জনের অপমৃত্যুর আশঙ্কা সম্বন্ধে এরা সম্পূর্ণ উদাসীন। সর্বব্যাপী অনিশ্চয়তায় এদের বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। মীর আসলম কানে কানে বললেন, তিনি খবর পেয়েছেন কাবুলের বড় বড় মহল্লার সর্দার আর বাচ্চার ভেতরে গোপনে বোঝাপড়া হয়ে গিয়েছে যে কাবুলিরা যদি আমানুল্লাহ হয়ে না লড়ে তবে বাচ্চা শহর লুট করবে না। কথাগুলো যীশুখ্রিস্টের করাঙ্গুলি হয়ে আমাদের অন্ধত্ব ঘুচিয়ে দিল। মীর আসলমের খবর সত্য বলে ধরে নিলে কাবুলিবাসীর নির্বিকল্প সমাধির চূড়ান্ত সমাধান হয়ে যায়। কিন্তু হায়, অস্ত্রবলেহীন, অর্থ সামর্থ্যের দিন যে রাজা শুদ্ধ সাহসের বলে বিশ্বরাজ ইংরেজকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জন করলেন, অনুর্বর অনুন্নত দেশকে যে রাজা প্রগতির পথে চালিত করার জন্য আপন সুখ শান্তি বিসর্জন দিলেন, বিশ্বের সম্মুখে যে নরপতি আপন দেশের মুখ উজ্জ্বল করলেন, তাকে বিসর্জন করে কাবুলের লোক বরণ করল ঘৃণ্য নীচ দস্যুকে। একে কি বলে কৃতজ্ঞতা, নিমক হালালি? তবে কি আমানুল্লাহ কাফের? মীর আসলম গর্জন করে বললেন, আলবত না। যে রাজা প্রজার ধর্মকর্মে হস্তক্ষেপ করেন না, নামাজ রোজা যিনি বারণ করেননি, হজে যেতে জাকাত দিতে যিনি বাধা দেননি, তার বিরুদ্ধে বিদ্রোহ করা মহাপাপ, তার শত্রুর সঙ্গে যোগ দেওয়া তেমনি পাপ। পক্ষান্তরে বাচ্চায় সকাও খুনি ডাকাত
ওয়াজিবুল কতল, কতলের উপযুক্ত। সে কশমিনকালেও আমিরুল মোমিনিন হতে পারে না। মীর আসলম বহু শাস্ত্রে অগাধ পণ্ডিত। আমার বিবেক বুদ্ধিও তার কথায় সায় দিল। তবু বললুম, কিন্তু আপনি আবার কবে থেকে আমানুল্লাহর খায়ের খা হলেন? মীর আসলম আরও জোর হুঙ্কার দিয়ে বললেন, আমি যা বলছি তা সম্পূর্ণ নেতিবাচক। আমি বলি আমানুল্লাহ কাফির নয়, তার বিরুদ্ধে বিদ্রোহ করা না জায়েজ, অশাস্ত্রীয়। নাস্তিক রাসান রাজদূতাবাসে গিয়ে শুনি সেখানেও ওই মত। দেমিদফকে বললুম, রেভলিউশন আরম্ভ হয়েছে। তিনি বললেন, না, রেবেলিয়ন। আমি শুধালুম, তফাৎটা কি? বললেন, রেভলিউশন প্রগতিকামী, রেভলিউশন প্রগতি পরিপন্থী। ভাবলুম মীর আসলমকে এই খবরটি দিলে তিনি খুশি হবেন। বুড়ো উল্টো গম্ভীর হয়ে বললেন, সমরকন্দ বুখারার মুসলিমদের উচিত রুশদের বিরুদ্ধে বিদ্রোহ করা। রুশ সরকার তাদের মক্কায় হজ করতে যেতে দেয় না। খামখেয়ালি ছোট লাটের আশু আগমন সংবাদ শুনে যেরকম গায়ের পণ্ডিত হতবুদ্ধি হয়ে যান, মৌলানা আর আমি সেই রকম একে অন্যের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকাই। মৌলানার বউ যে বড় লাটকে নিমন্ত্রণ করে বসে আছেন, তিনি কোন দিন কোন গাড়িতে কি কায়দায় আসবেন, তাকে কী অভ্যর্থনা করবেন, তিনি এলে তাকে কোথায় রাখতে হবে, কি খাওয়াতে হবে, সে সম্বন্ধে কোনো প্রকার অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ আমাদের কারও হয়নি। মৌলানার বউও কিছু জানেন না, তার এই প্রথম বাচ্চা হচ্ছে। শুনেছি আফগানি মেয়েরা ক্ষেতের কাজ খানিকক্ষণের জন্য ক্ষান্ত দিয়ে গাছের আড়ালে গিয়ে সন্তান প্রসব করে। আসন্ন প্রসবার জন্য আফগান পণ্য বাহিনীও নাকি প্রতীক্ষা করে না। সে নাকি বাচ্চা কোলে করে একটুখানি পা চালিয়ে পণ্য বাহিনীতে আবার যোগ দেয়। মৌলানার বউ মধ্যবিত্ত ঘরের মেয়ে, তার কাছ থেকে এরকম কষ্ট আশা করা অন্যায়। লক্ষণ দেখেও আমরা ঘাবড়ে গেলুম। কিছু খেতে পারেন না, রাত্রিরে ঘুম হয় না, সমস্ত দিন ঢুলু ঢুলু চোখ। মৌলানাকে 1 মিনিটের তরে সেই ঢুলু ঢুলু চোখের আড়াল হতে দেন না। অন্যের প্রাণ হরণ করা ব্যবসা হলেও নিজের প্রাণ দেবার বেলায় সব মানুষের একই আচরণ। ডাক্তার কিছুতেই বাড়ি ছেড়ে রাস্তায় বেরোতে রাজি হলো না। সেদিন তাকে যা সাধ্য সাধনা করেছিলুম তার অর্ধেক তোষামত করলে ভঙ্গজ মেয়ের জন্য বিনা পণে নিকস্যি নটবর বর মেলে। বাড়ি ফেরার সময় সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলুম যে মৌলানার যদি ছেলে হয় তবে তাকে ডাক্তারি পড়াবো। শ্মশান বৈরাগ্যের মতো এই হলো শ্মশান প্রতিজ্ঞা। সিভিল সার্জন যেরকম গরিব রোগীর অর্থ সামর্থ্যের প্রতি ভ্রুক্ষেপ না করে 2.5 গজে প্রেসক্রিপশন ঝেড়ে যান, কাবুলি ডাক্তার তেমনি পথ্যির ফিরিস্তি আউড়ে গেলেন। শুনে ভয় পেয়ে মৌলানা আর আমি খাটের তলায় আশ্রয় নিলুম। 4 দিন ধরে খাচ্ছি রুটি, ডাল আর বিন দুধ চা। এই দুর্দিনে স্বয়ং আমানুল্লাহ ওইসব ফ্যান্সি পথ্য জোগাড় করতে পারবেন না। দুধ, আঙুর, ডিম, বলে কি পাগল না মাথা খারাপ? আব্দুর রহমান সবিনয় নিবেদন করল। সন্ধ্যার সময় তাকে একটা রাইফেল আর 2 ঘন্টার ছুটি দিলে সে চেষ্টা করে দেখতে রাজি আছে। ডাকাতিতে আমার মোরাল অবজেকশন নেই। জসমিন দেশে যদাচার, তদুপরি প্রবাসী নিয়ম নাস্তি। কিন্তু সবসময় সব ডাকাত তো আর বাড়ি ফেরে না। যদি আব্দুর রহমান বাড়ি না ফেরে তবে এ বাড়ি অচল হয়ে যাবে। এখনও মাঝে মাঝে স্বপ্ন দেখি বাচ্চায় সকাও যেন ডাক্তারের বেশ পরে স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে নাঙ্গা তলোয়ার হাতে করে আমাকে বলছে, হয় দাও আঙ্গুর, না হয় নেব মাথা। 4 দিনের দিন আব্দুর রহমান তার দৈনিক বুলেটিনের এক বিশেষ সংস্করণ প্রকাশ করে খবর জানালো, বাচ্চা মাইল 10 হটে গিয়েছে। দিন 10 ভেতর শহরের স্কুল কলেজ আপিস আদালত খুলল। আমানুল্লাহ দম ফেলবার ফুরসত পেলেন, কিন্তু বাচ্চাকে তাড়াতে পেরেও তিনি মনের ভেতর হার মেনেছেন। দেরেশির আইন নাকচ করে দেওয়া হয়েছে, মেয়ে স্কুল বন্ধ করা হয়েছে, আর রাস্তাঘাট থেকে ফ্রক ব্লাউজ সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে। যেসব মেয়েরা এখন রাস্তায় বেরোন তারা পরেন সেই তাম্বু ধরনের বোরকা। হ্যাট পরার সাহস আর পুরুষ স্ত্রীলোক কারও নেই, হয় পাগড়ি নয় পশমের টুপি। যেসব স্কুল কলেজের ছাত্রেরা এই ডামাডোলের বাজারে পালিয়েছিল তাদের ধরে আনবার কোনো চেষ্টাও করা হলো না, করার উপায়ও ছিল না, কারণ পুলিশ দল তখনও ফেরার। আসামি ধরবে কে? মৌলানা বললেন, সব শুদ্ধ মিলিয়ে দেখলে বলতে হবে ভালোই হয়েছে। আমানুল্লাহ যদি এই যাত্রা বেঁচে যান তবে তিনি বুঝতে পারবেন যে দেরেশি চাপানো, পর্দা তুলে দেওয়া আর বৃহস্পতিবার ছুটির দিন করা এই অনুন্নত দেশের সবচেয়ে প্রয়োজনীয় সংস্কার নয়। বাকি রইল শিক্ষা বিস্তার আর শিল্প বাণিজ্যের প্রসার, এবং এ দুটোর বিরুদ্ধে এখনো পর্যন্ত কেউ আপত্তি তোলেনি। বিপদ কাটার পর আমানুল্লাহ যদি এই দুটো নিয়ে লেগে যান তবে আর সব আপনা থেকেই হয়ে যাবে। মীর আসলম এসে বললেন, অবস্থা দেখে বিশেষ ভরসা পাওয়া যাচ্ছে না। শিনওয়ারিরা এখনও মারমুখো হয়ে আছে। আমানুল্লাহর সঙ্গে তাদের সন্ধির কথাবার্তা চলছে।
কিন্তু তারা ভেতরে দুটো শর্ত দিচ্ছে, তুর্কি থেকে কাবুলি মেয়ে ফিরিয়ে আনা আর রানী সুরাইয়াকে তালাক দেওয়া। রানী নাকি বিদেশের পরপুরুষদের সঙ্গে অবাধ মেলামেশা করে মান ইজ্জত খুইয়ে এসেছেন। আমরা বললুম, সে কি কথা? সমস্ত পৃথিবীর কোথাও তো রানী সুরাইয়া সম্বন্ধে এইরকম বদনাম রটেনি। ভারতবর্ষের লোক পর্দা মানে, তারা পর্যন্ত রানী সুরাইয়ার প্রশংসা ভিন্ন নিন্দা করেনি। শিনওয়ারিরা এই আজগুবি খবর কোত্থেকে পেল আর রটাচ্ছেই বা কোন লজ্জায়? মীর আসলম বললেন, শিনওয়ারি মেয়েরা বিনা পর্দায় ক্ষেতের কাজ করে বটে, কিন্তু পর পুরুষের দিকে আর নয়নে তাকালেও তাদের কি অবস্থা হয় সে কথা সকলেই জানে। আমানুল্লাহও জানেন। তবে বলো দেখি, তিনি কোন বুদ্ধিতে সুরাইয়াকে বলনাচে নিয়ে গেলেন? জালালাবাদের মতো জঙ্গলি শহরেও দু একখানা বিদেশি খবরের কাগজ আসে, তাতে ছবি বেরিয়েছে রানী পর পুরুষের গলা ধরে দাঁড়িয়ে আছেন। সমস্ত ব্যাপারটা যে কত দূর মারাত্মক আমানুল্লাহ এখনও ঠিক বুঝতে পারেননি। তার মা পেরেছেন। তিনি আমানুল্লাহকে পীড়াপিড়ি করছেন সুরাইয়াকে তালাক দেবার জন্য। রানীমার প্রতি আমার অগাধ ভক্তি। উল্লসিত হয়ে বললুম, রানীমা ফের আসরে নেমেছেন? তাহলে তো আর ভাবনা নেই। শিনওয়ারি, খুগুয়ানি, বাচ্চা কাচ্চা সবাইকে তিনি 3 দিনের ভেতরে চাটনি বানিয়ে দেবেন। মীর আসলম বললেন, কিন্তু আমানুল্লাহ তার উপদেশ কানে দিচ্ছেন না। শুনে অত্যন্ত নিরাশ হলুম। মীর আসলম যাবার সময় বললেন, তোমাকে একটা প্রাচীন ফার্সি প্রবাদ শিখিয়ে যাই। রাজ্য চালনা হচ্ছে সিংহের পিঠে সোয়ার হয়ে জীবন কাটানো। ভেবেচিন্তেই বললুম, জীবন কাটানো অর্থাৎ সিংহের পিঠ থেকে এক মুহূর্তের জন্য নামবার উপায় নেই। যতক্ষণ উপরে আছো সিংহ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তোমাকেও অহরহ সজাগ থাকতে হবে। আমানুল্লাহ সন্ধির কথাবার্তা তুলেছেন, অর্থাৎ সিংহের পিঠ থেকে নেমে দুদণ্ড জিরোতে চান। সেটি হবার জো নেই। শেনওয়ারি সিংহ এবার আমানুল্লাহকে গিলে ফেলবে। আমি চুপ করে কিছুক্ষণ ভেবে বললুম, কিন্তু আমার মনে হয় প্রবাদটার জন্মভূমি এদেশে নয়, ভারতবর্ষে তখ্তকে সিংহাসন বলা হয়। আফগানিস্তানে কি সিংহ জানোয়ারটা আছে? এমন সময় আব্দুর রহমান এসে খবর দিল পাশের বাড়ির কর্নেল এসেছেন দেখা করতে। যদিও প্রতিবেশী, তবু তার সঙ্গে আমার বিশেষ আলাপ পরিচয় হয়নি। খাতির যত্ন করে বসাতেই তিনি বললেন যে লড়াইয়ে যাবার পূর্বে আমাদের আশীর্বাদ কামনা ভিক্ষা করতে এসেছেন। মীর আসলম তৎক্ষণাৎ হাত তুলে দোয়া পড়তে আরম্ভ করলেন। আমরা দুহাত তুলে আমেন আমেন বললুম। আব্দুর রহমান তামাক নিয়ে এসেছিল, সেও মাটিতে বসে প্রার্থনায় যোগ দিল। কর্নেল চলে গেলেন। মীর আসলম বললেন, পাড়া প্রতিবেশীর আশীর্বাদ ও ক্ষমা ভিক্ষা করে যুদ্ধযাত্রা করা আফগানিস্তানের রেওয়াজ। আক্রমণের প্রথম ধাক্কায় বাচ্চা কাবুল শহরের উত্তর প্রান্তে শহর আড়াই ঢুকতে পেরেছিল। সেখানে হাবিবিয়া স্কুল, ডাকাত দলের অগ্রভাগ বাংলা আগডম বাগডম ছড়ার তারাই অগ্রডোম বা ভ্যানগার্ড স্কুলের হোস্টেলে প্রথম রাত কাটায়। বেশিরভাগ ছেলেই ভয়ে পালিয়েছিল। শুধু বাচ্চার জন্মস্থান কুহিস্তানের ছেলেরা দেশের ভাই শুকর মোহাম্মদের প্রতীক্ষায় আগুন জেলে তৈরি হয়ে বসেছিল। ডাকাতরা হোস্টেলের চাল চর্বি দিয়ে পোলাও রাঁধে। স্কুলের বেঞ্চি টেবিল, স্টানগাইস, গলস্টনের মোটা মোটা অভিধান, ছেলেদের ক্লাসের পাঠ্য বই, খাতাপত্র দিয়ে উনুন জ্বালায়। তবে সবচেয়ে তারা নাকি পছন্দ করেছিল ক্যাম্বিস আর কাঠের তৈরি রোল করা মানচিত্র। আমানুল্লাহ কাফির, পুঁথিপত্র কাফিরি, চেয়ার টেবিলে কাফিরির সরঞ্জাম, এসব পুড়িয়ে নাকি তাদের পুণ্য সঞ্চার হয়েছিল। ডাকাতদেরও ধর্মজ্ঞান আছে। হোস্টেলের ছেলেরা যদিও কাফির, আমানুল্লাহর তালিম পেয়ে কাফির হয়ে গিয়েছে, তবু তারা তাদের অভুক্ত রাখেনি। শুধু খাওয়ার সময় একটু অতিরিক্ত উৎসাহের চোটে তাদের পিঠে 2-4টা লাথি চাঁটি মেরেছিল। বাচ্চার দূর সম্পর্কের এক ভাগ্নে নাকি হোস্টেলের বাসিন্দা ছিল। সে মামার হয়ে ফপর দালালি করেছে। তবে বাচ্চার পলায়নের সময় তার অবস্থাটা বিবেচনা করে কাফিরি তালিম ত্যাগ করে পালিয়ে গিয়ে গাজিত্ব লাভ করেছে। বাড়ি ফেরার সময় দেখলুম ছোট ছোট ছেলেরা রাস্তা থেকে বুলেটের খোসা কুড়াচ্ছে। খবর পেলুম ব্রিটিশ রাজদূত স্যার ফ্রান্সিস হামফ্রিসের মতে কাবুল আর বিদেশিদের জন্য নিরাপদ নয়। তাই তিনি আমানুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে তাদের এ দেশ থেকে সরিয়ে ফেলবার বন্দোবস্ত করেছেন। আমানুল্লাহ সহজেই সম্মতি দিয়েছেন, কারণ তিনিও চাননি যে বিদেশিরা আফগানিস্তানের এই ঘরোয়া ব্যাপারে অনর্থক প্রাণ দেয়। কাবুল বাকি পৃথিবী থেকে তখন সম্পূর্ণ বিচ্ছিন্ন বলে অ্যারোপ্লেনের বন্দোবস্ত করা হয়েছে। অ্যারোপ্লেন এলো, প্রথমে মেয়েদের পালা। ফরাসি গেল, জার্মান গেল, ইতালি গেল, পোল গেল, এক কথায় দুনিয়ার অনেক জাতের অনেক স্ত্রীলোক গেল, শুধু ভারতীয় মেয়েদের কেউ শুধালো না। অ্যারোপ্লেনগুলো ভারতীয় অর্থে কেনা, পাইলটরা ভারতীয় তনখা খায়, অথচ সবচেয়ে বিপন্ন ভারতীয় মেয়েরাই। অন্যান্য স্ত্রীলোকরা আপন আপন লেগেশনের আশ্রয় ছিল, কিন্তু ভারতীয়দের দেখে কে?
প্রফেসর, ড্রাইভার, দোকানদারের বউকে ব্রিটিশ লিগেশনে স্থান দিলে স্যার ফ্রান্সিস বিদেশি সমাজে মুখ দেখাবেন কী করে? বামুনের জাত গেলে প্রায়শ্চিত্ত আছে, আর মুসলমানদের তো জাত যায় না। কিন্তু ইংরেজদের জাতিভেদ বড় ভয়ঙ্কর জিনিস। তার দেশের যত রকম কাগজে কলমে লেখা আইনের বাঁধা কনস্টিটিউশন নেই, ঠিক তেমনি তার জাতিভেদ প্রথা কোনো বাইবেল প্রেয়ার বুকে আপ্তবাক্য হিসেবে লিপিবদ্ধ করা হয়নি। অথচ সে জাতিভেদ রবীন্দ্রনাথের ভূতের কানমলার মতো। সে কানমলা না যায় ছাড়ানো, তার থেকে না যায় পালানো, তার বিরুদ্ধে না চলে নালিশ, তার সম্বন্ধে না আছে বিচার। দর্শন, অঙ্কশাস্ত্রে সুপণ্ডিত হন, মার্কসিজমে দিগ্বিজয়ী কৌটিল্যই হন, অথবা কয়লার খনির মজুরি হন, এই কানমলা স্বীকার করে হাউস অফ লর্ডসে না পৌঁছানো পর্যন্ত দর্শন মিথ্যা, মার্কসিজম ভুল, শ্রমিক সংঘের দেওয়া সম্মান ভণ্ডুল। যে এই কানমলা স্বীকার করে না, ইংরেজের কাছে সে আতপাকল। তার নাম বার্নার্ড শ। বাড়াবাড়ি করছি? মোটেই না। ধান ভানতে শিবের গীত? তাও নয়। বিপ্লব, বিদ্রোহ, রক্তপাত, রাহাজানি মাত্রই রুদ্রের তাণ্ডব নৃত্য। এতক্ষণ সে কথাই হচ্ছিল। এখন তার নন্দী ভৃঙ্গি সাম্বাদের পালা। ইংরেজের এই আভিজাত্য, এই স্নাবাড়ি ছাড়া অন্য কিছু দিয়ে ব্রিটিশ রাজদূতের মনোবৃত্তির যুক্তিযুক্ত অর্থ করা যায় না। ব্রিটিশ লিগেশনের যা আকার, তাতে কাবুলের বাদবাকি সব কটা রাজদূতাবাস অনায়াসে ঢুকে যেতে পারে। একখানা ছোটোখাটো শহর বললেও অত্যুক্তি হয় না। নিজের জলের কল, ইলেকট্রিক পাওয়ার হাউস, এমনকি ফায়ার ব্রিগেড পর্যন্ত মজুদ। শীতকালে সাহেব সুবোদের খেলাধুলার জন্য চা বাগানের পাতা শুকোবার ঘরের মতো যে প্রকাণ্ড বাড়ি থাকে, তারই ভেতর সমস্ত ভারতীয় আশ্রয় প্রার্থীর জায়গা হতে পারত। আহারাদি, ব্রিটিশ লেগেশন কাবুল থেকে পালিয়ে আসার সময় যে টিনের খাদ্য ফেলে এসেছিল, তাই দিয়ে মেয়েদের পাকা 6 মাস চলতে পারত। ফ্রেঞ্চ লিগেশনের যে মিনিস্টারকে বেনওয়া সাহেব রসিকতা করে মিনিস্টার অব দি ফ্রেঞ্চ লিগেশন বলতেন, তিনি পর্যন্ত আশ্রয় প্রার্থী ফরাসিদের মন চাঙ্গা করার জন্য ভাণ্ডার উজাড় করে শ্যাম্পেন খাইয়েছিলেন। ডাক্তার আসে না, অন্ন জুটছে না, পথ্যের অভাব, দায় নেই, আসন্ন প্রসবার আশ্রয় জুটছে না। তাকে ফেলে রেখে ভারতীয় পয়সায় কেনা হাওয়াই জাহাজে ভারতবর্ষে যাচ্ছে ইংরেজ, ফরাসি, জার্মান, সকল জাতের মেম সাহেবদের নিয়ে। হে দ্রৌপদী শরণ, চক্রধারণ, এ দ্রৌপদী যে অন্তঃসত্ত্বা। উত্তর দিক থেকে কাবুল শহর আক্রমণ করতে হলে ব্রিটিশ রাজদূতাবাস অতিক্রম করে আরও 1 মাইল ফাঁকা জায়গা পেরোতে হয়। বাচ্চা তাই করে শহর আরা হোস্টেলে পৌঁছেছিল। সুবে আফগানিস্তান জানে সে সময় পাকা 4 দিন ব্রিটিশ রাজদূতাবাস তথা মহামান্য স্যার ফ্রান্সিসের জীবন বাচ্চার হাতের তেলোয় পুঁটি মাছের মতো এক গণ্ডূষ জলে খাবি খাচ্ছিল। বাচ্চা ইচ্ছে করলেই যে কোনো মুহূর্তে লিগেশনে কচু কাটা করতে পারত। একটু ঔদাসীন্য দেখালেই তার উদ্গ্রীব সঙ্গীরা সবাইকে কতল করে বাদশাহী লুট পেত। কিন্তু জলকঙ্কর বাহির তস্কর পুত্র অভিজাত তনয়ের প্রাণদান করল। তবে দস্যু দত্ত করুণালব্ধ সে প্রাণ বিপন্না নারীর দুঃখে বিগলিত হলো না। গল্প শুনেছি, জর্জ ওয়াশিংটন তার নাতিকে নিয়ে ঘোড়ায় চড়ে বেড়াতে বেরিয়েছিলেন। পথে এক নিগ্রো হ্যাট তুলে দুজনকে নমস্কার করল। ওয়াশিংটন হ্যাট তুলে প্রতি নমস্কার করলেন, কিন্তু নাতি নিগ্রোকে তাচ্ছিল্য করে নমস্কার গ্রহণ করল না। জর্জ ওয়াশিংটন নাতিকে বললেন, নগণ্য নিগ্রো তোমাকে ভদ্রতায় হার মানালো। দয়া, দাক্ষিণ্যে, করুণা ধর্মে মহামান্য সম্রাটের অতিমান্য প্রতিভু হিজ এক্সেলেন্সি লেফটেন্যান্ট কর্নেল স্যার ফ্রান্সিসকে হার মানালো ডাকুর বাচ্চা। চিরকুট পেলুম, দেমিদফ লিখেছেন, রাশিয়ান এমবেসিতে যেতে। এরকম চিঠি আর কখনো পাইনি, কারণ কোনো কিছুর দরকার হলে তিনি নিজেই আমার বাড়িতে উপস্থিত হতেন। চেহারা দেখেই বুঝলুম কিছু একটা হয়েছে। দোরের গোড়াতেই বললুম, কি হয়েছে বলুন। দেমিদফ কোনো উত্তর না দিয়ে আমাকে ঘরে এনে বসালেন। মুখোমুখি হয়ে বসে দুহাত দুজানুর উপর রেখে সোজা মুখের দিকে তাকিয়ে বললেন, বলশভ মারা গিয়েছেন। আমি বললুম, কি? দেমিদফ বললেন, আপনি জানতেন যে বিদ্রোহ আরম্ভ হতেই বলশভ নিজের থেকে আমানুল্লাহর কাছে উপস্থিত হয়ে বাচ্চায় সকয়ের দলের উপর এরোপ্লেন থেকে বোমা ফেলার প্রস্তাব করেন। কাল বিকেলে আমি ভাবছি বলশভ কিছুতেই মরতে পারেন না। অবিশ্বাস্য। কাল বিকেলে অন্য দিনের মতো বোমা ফেলে এসে অ্যাম্বাসির ক্লাব ঘরে দাবা খেলতে বসেছিলেন। ব্রিচেসের পকেটে যে ছোট একটা পিস্তল ছিল, বাঁ হাত দিয়ে সেটি ঘুঁটে চালাচ্ছিলেন। ডান হাত পকেটে রেখে পিস্তলের ঘোড়াটা নিয়ে খেলা করছিলেন। জানেন তো বলশভের স্বভাব, কিছু একটা নাড়াচাড়া করতে না পারলে বসতে পারতেন না। হঠাৎ ট্রিগারে একটু বেশি চাপ পড়তেই গুলি পেটের ভেতরে গিয়ে হৃৎপিণ্ডের কাছ পর্যন্ত চলে যায়। ঘণ্টা 6 বেঁচেছিলেন।
ডাক্তার কিছু করতে পারলেন না। আমার তখনও কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে বলশফের মতো বটগাছ কী করে বিনা ঝড়ে পড়ে যেতে পারে। এত লড়াই লড়ে এত জখম কাটিয়ে ওঠে শেষে নিজের হাতে। দেমিদভ বললেন, আপনার খুব লাগবে আমি জানতুম, তাই সংক্ষেপে বললুম। আর যদি কিছু জানতে চান? আমি বললুম, না। চলুন, দেখতে যাবেন? আমি বললুম, না। বাড়ি যাবার জন্যই উঠলুম। মাদাম তাড়াতাড়ি আমার সামনে পথ বন্ধ করে বললেন, এখানে খেয়ে যান। আমি বললুম, না। টেনিস কোর্টের পাশ দিয়ে যাবার সময় হঠাৎ যেন শুনতে পেলুম বলশফের গলা। এই যে বন্ধু, কীরকম? চমকে উঠলুম। আমার মন তখনও বিশ্বাস করছে না যে বলশফ নেই। এই টেনিস কোর্টেই তার সঙ্গে প্রথম আলাপ হয়েছিল। আর এই যে দেউড়ি দিয়ে বেরোচ্ছি, এরই ভেতর দিয়ে কতবার তার সঙ্গে প্রথম বেড়াতে বেরিয়েছি। বাড়ি এসে না খেয়ে ঘুমিয়ে পড়লুম। সকালে ঘুম ভাঙতেই দেখি আমার অজানাতে মন সমস্ত রাত বলশফের কথা ভেবেছে। ঘুম ভাঙতেই যেন শুধু সচেতন হলুম। মনে পড়ল তার সঙ্গে শেষ কথাবার্তা। ঠাট্টা করে বলেছিলুম, বলশফ, তুমি আমানুল্লাহর হয়ে লড়ছ কেন? আমানুল্লাহ রাজা, বাচ্চার দল প্রোলেস্তারিয়েস্ট অব দ্য প্রোলেতারিয়া। তোমার উচিত বাচ্চার দলে যোগ দিয়ে লড়া। বলশফ বলেছিল, বাচ্চা কি করে প্রোলেতারিয়া হলো? সেও তো রাজার মুকুট পরে এসেছে। রাজায় রাজায় লড়াই। এক রাজা প্রগতিপন্থী, আরেক রাজা প্রগতির শত্রু। চিরকাল প্রগতির জন্য লড়েছি, এখনও লড়ছি। তা সে ত্রৎস্কির নেতৃত্বেই হোক আর আমানুল্লাহর আদেশেই হোক। আমানুল্লাহর সেই চরম দুর্দিনে সব বিদেশিদের মধ্যে একমাত্র বলশফের কর্তৃত্বে রাশিয়ান পাইলটরাই তাকে সাহায্য করেছিল। বাচ্চা জিতলে তাদের কি অবস্থা হবে সেই সম্বন্ধে একদম পরোয়া না করে। দিন 15 পর খবর পেলুম অ্যারোপ্লেন কাবুল থেকে বিদেশি সব স্ত্রীলোক বাচ্চা কাচ্চা ঝেঁটিয়ে নিয়ে গিয়েছে। বিদেশি বলতে এখন শুধু ভারতীয়। 3 লম্ফে ব্রিটিশ লিগেশনে উপস্থিত হয়ে মৌলানার বইয়ের কথাটা সকাতর নিবেদন করলুম। ব্রিটিশের দয়া অসীম। ভারতবাসিনী লাদাই উড়োজাহাজের প্রথম খ্যাপেই তিনি স্থান পেলেন। পুনরূপী 3 লম্ফে বাড়ি পৌঁছে আঙিনা থেকেই চিৎকার করে বললুম, মৌলানা, কেল্লাফতে সিট পেয়ে গিয়েছি। বউকে তৈরি হতে বলো। এখন ওজন করতে নিয়ে যেতে হবে। কর্তারা ওজন জানতে চান। মৌলানা নিরুত্তর। আমি অবাক। শেষটায় বললেন যে তার বউ নাকি একা যেতে রাজি নন। বলেছেন মরবার হলে এদেশে স্বামীর সঙ্গেই মরবেন। আমি শুধালুম, তুমি কি বলেছ? মৌলানা নিরুত্তর। আমি বললুম, দেখো মৌলানা, তুমি পাঞ্জাবি, কিন্তু শান্তিনিকেতনে থেকে থেকে আর গুরুদেবের মোলায়েম গান গেয়ে তুমি যদি বাঙালির মতো মোলায়েম হয়ে যাও, তবে বাঁধিনো যে রাখি টাখি এখন বাদ দাও। মৌলানা তবু নিরুত্তর। চটে গিয়ে বললুম, তুমি হিন্দু হয়ে গিয়েছ, তাও আবার 1810 সালের। সতীদাহে বিশ্বাস করো। কিন্তু জানো, যে গুরুদেবের নাম শুনে অজ্ঞান হও, তারই ঠাকুরদা দ্বারকানাথ ঠাকুর টাকা দিয়ে সতীদাহের বিরুদ্ধে বিলেতে মোকদ্দমা লড়িয়েছিলেন। মৌলানা নিরুত্তর। এবারে বললুম, শোনো ব্রাদার, এখন ঠাট্টা মশকরার সময় নয়, কিন্তু ভেবে দেখো, তোমার বউয়ের কবে বাচ্চা হবে তার হিসেব টিসেব রাখুনি। না হয় বদ্যি পেলুম, ধাই পেলুম। যদি বাচ্চা হওয়ার পর তোমার বউয়ের বারতেনিক গলা খাঁকারি দিয়ে বললুম, তাহলে আমি দুধ জোগাড় করব কোথা থেকে? বাজারে ফের কবে দুধ উঠবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। মৌলানা বউয়ের কাছে গেলেন। আমি বাইরে দাঁড়িয়ে অল্প অল্প কান্নার শব্দ শুনতে পেলুম। মৌলানা বেরিয়ে এসে বললেন, রাজি হচ্ছেন না। তখন মৌলানাকে বাইরে রেখে ভিতরে গেলুম। বললুম, আপনি যে মৌলানাকে ছেড়ে যেতে চাইছেন না, তার কারণ যে আমি বুঝতে পারছি না তা নয়, কিন্তু ভেবে দেখুন তো, আপনার না যাওয়াতে তার কোনো অসুবিধা হচ্ছে না তো? আপনি যদি চলে যান, তবে তিনি যেখানে খুশি কোনো ভালো জায়গায় গিয়ে আশ্রয় নিতে পারবেন। শুধু তাই নয়, অবস্থা যদি আরও খারাপ হয়, তবে হয়তো তাকেও এদেশ ছাড়তে হবে। আপনি না থাকলে তখন তার পক্ষে সব কিছুই করা অনেক সহজ হয়ে যাবে। এসব কথা তিনি আপনাকে কিছুই বলেননি, কারণ এখন তিনি নিজের কথা আদপেই ভাবছেন না। ভাবছেন শুধু আপনার মঙ্গলের কথা। আপনি তার স্ত্রী। আপনার কি এদিকে খেয়াল করা উচিত নয়? ওকালতি করছি আর ভাবছি, মৌলানার যদি ছেলে হয় তবে তাকে ব্যারিস্টারি পড়াবো। মেয়ে হলে আমানুল্লাহর মায়ের হাতে সঁপে দেব। ওষুধ ধরল। ভারতীয় নারীর শ্মশান চিকিৎসা স্বামীর স্বার্থের দোহাই পাড়া। পরদিন সকালবেলা মৌলানা বউকে নিয়ে অ্যারোড্রামে গেলেন। বিপদ আপদ হলে আব্দুর রহমানের কাঁধ কাজে লাগবে বলে সেও সঙ্গে গেল। আমি রইলুম বাড়ি পাহারা দিতে। দিন পরিষ্কার ছিল বলে ছাদে দাঁড়িয়ে দেখলুম পূব থেকে প্রকাণ্ড ভিকার্স বোমার এলো, নামলো, ফের পূব দিকে চলে গেল। মাটিতে আধ ঘন্টার বেশি দাঁড়ায়নি। কাবুল নিরাপদ স্থান নয়। জিয়াউদ্দিন ফিরে এসে মুখ ঝামর করে উপরে চলে গেলেন। আব্দুর রহমান বলল,
মৌলানা সাহেবের বিবির জামা কাপড় দেখে পাইলট বলল যে এরোপ্লেন যখন আসমানের অনেক উপরে উঠবে তখন ঠান্ডায় তার পা জমে যাবে, তাই বোধহয় তারা সঙ্গে খড় এনেছিল। মৌলানা সাহেব সে খড় দিয়ে তার বিবির দু পা বেশ করে পেঁচিয়ে দিলেন। দেখে মনে হলো যেন খড়ে জড়ানো বিলেতি সিরকার বোতল। সব মেয়েদেরই পা এরকম কায়দায় সফর দুরস্ত করতে হলো। আমার দেউরিতে দাঁড়িয়ে কথাবার্তা চলছিল। এমন সময় আমাদের সামনে দিয়ে একটা মহড়া নিয়ে কয়েকজন লোক চলে যাচ্ছে দেখে আব্দুর রহমান হঠাৎ কথাবার্তা বন্ধ করে তাদের সঙ্গে যোগ দিল। ভার বাহিরে আমার প্রতিবেশী কর্নেলের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। আব্দুর রহমান কড়া নাড়ল। দরজা খোলার সঙ্গে সঙ্গে নারী কণ্ঠের তীক্ষ্ণ আর্তক্রন্দন ধ্বনি যেন তীরের মতো বাতাস ছিঁড়ে আমার কানে এসে পৌঁছল। মরা দরজা দিয়ে বাড়িতে ঢোকানোর যতক্ষণ সময় লাগলো ততক্ষণ গলার পর গলা সেই আর্তনাদে যোগ দিতে লাগলো। চিৎকারে মানুষের বেদনা যেন সপ্তম স্বর্গে ভগবানের পায়ের কাছে পৌঁছতে চাইছে। কান্না যেন হঠাৎ কেউ গলা টিপে বন্ধ করে দিল। মরা বাড়িতে ঢোকানো হয়েছে, দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই নিস্তব্ধতা যেন তখন আমাকে কান্নার চেয়ে আরও বেশি অভিভূত করে ফেলল। আমি ছুটে গিয়ে মৌলানার ঘরে ঢুকলুম। আব্দুর রহমান এসে খবর দিল কর্নেল লড়াইয়ে মারা গিয়েছেন। মৌলানা দুহাত তুলে দোয়া পড়তে আরম্ভ করলেন। আব্দুর রহমান আর আমি যোগ দিলুম। দোয়া শেষে মৌলানা বললেন, লড়াইয়ে যাওয়ার আগে কর্নেল আমাদের দোয়া মাংতে এসেছিলেন, আমাদের ওপর এখন তার হক আছে। তারপর মৌলানা উজু করে কোরআন শরীফ পড়তে আরম্ভ করলেন। দুপুরবেলা মৌলানার ঘরে গিয়ে দেখি কোরআন পড়ে পড়ে তার চেহারাটা অনেকটা শান্ত হয়ে গিয়েছে। আসন্ন প্রসবা স্ত্রীর বিরহ ও তার সম্বন্ধে দুশ্চিন্তা মন থেকে কেটে গিয়েছে। কর্নেলের প্রতি আমার মনে শ্রদ্ধা জাগল। কোনো কোনো মানুষ মরে গিয়েও অন্যের উপর মনের শান্তির উপলক্ষ হয়ে যান, কিন্তু আমার মনের খেদও রইল। যে মানুষটিকে 5 মিনিটের জন্য চিনেছিলুম তার মৃত্যুতে মনে হলো যেন একটি শিশু সন্তান অকালে মারা গেল। আমাদের পরিচয় তার পরিপূর্ণতা পেল না।